জি24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়বে কিনা সেই নিয়ে আলোচনা করব আজ। আর সেই সংঘাতের আবহে প্রতিবাদের আজ কি পুজো পর্যন্ত সেই নিয়ে আলোচনা করব। যখন তখন খারাপ খবর আসছে, পুজোয় ভাসবে, এবার পুজোয় বাংলা ভাসবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। এবং শুধু বৃষ্টি হবে তাই নয়, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফে। ঠিক কি বলা হচ্ছে, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন জানাবে। অয়ন, অক্টোবরের শুরু থেকেই ফের একবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যাপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই হচ্ছে, দার্জিলিং এ প্রবল বর্ষণ চলছে, তারই মধ্যে উত্তরবঙ্গে এই বৃষ্টি বহাল থাকবে সব্যসাচী। এবং বাঙালির সব থেকে বড় উৎসব, সেই উৎসবেও রীতিমতো একটা দুর্যোগের ভ্রুকুটি। তার কারণ পুজোতে অন্তত পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। অষ্টমীর পর আর বৃষ্টি চলবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গ থেকে অষ্টমীর দিন বর্ষার বিদায় নেওয়ার কথা। বর্ষা পরবর্তী কোনো বৃষ্টি নবমীতেও হবে কিনা, বা দশমীর যে বিসর্জন পর্ব, যেখানে অগণিত মানুষ তারা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন নদীর ঘাটে বিসর্জন করতে যান, সেখানেও এই বৃষ্টি বিঘ্ন ঘটাবে কিনা তা নিয়ে আশঙ্কা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট নয়। কিন্তু অষ্টমী অর্থাৎ বাঙালির দুর্গা পুজোর মূল যে অধ্যায়, সেই অধ্যায় পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস আজ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে কোথাও সহজ কথা, পুরো পুজোটাই বৃষ্টি মাটি করবে, তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে পুজোতে বৃষ্টি অনেকটাই আশঙ্কা তৈরি করছে। এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গেই একযোগেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অনেক ধন্যবাদ অয়ন। আজ থেকে 30 তারিখ এই 4 দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে। দুই বেঙ্গলই, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার 1 তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবেই যে আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই আবহাওয়া পুজোর মধ্যেও থাকবে শুনে খুব স্বাভাবিকভাবেই একটু হলেও বিরক্তি লাগার কথা রয়েছে। কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসছে, কারণ পুজোর মুখেও যে আন্দোলন আমরা যে খবর আমরা শুরু করেছিলাম, যে আন্দোলন আরজিকর ঘটনার প্রতিবাদে যে আন্দোলন, তা যাবে কি না, এবং তার মধ্যে নানান রকম তথ্য সামনে আসছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য, আরজিকর হাসপাতালে এমএসভিপির মুখেও থ্রেট সংস্কৃতির অভিযোগ। একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে বলে গোটা বিষয়টা স্বীকারোক্তি করা হয়েছে। এবং অভ্যন্তরীণ যে তদন্ত কমিটি, তাকে চিঠি দেওয়া হয়েছে, তাতে অন্তত 13 জন অধ্যাপকের নাম। কাদের কাদের নাম উঠে এসছে জানাবে অর্ক, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ক, শুভসাচী, অত্যন্ত বড় খবর যে এনকোয়ারি কমিটি আরজিকর মেডিকেল কলেজের তরফ থেকে গঠন করা হয়েছে থ্রেট কালচারের বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে। যে কোন ছাত্ররা বা কোন ইন্টার্ন বা হাউস স্টাফরা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা গত দুদিন ধরে আমরা জানি। গতকাল এবং আজ তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এরই মধ্যে এমএসভিপি শুধু নয় সব্যসাচী, প্রিন্সিপাল তার তরফ থেকেও কিন্তু একটি চিঠি গেছে, মানে একটি চিঠি গেছে যেখানে এমএসভিপি এবং প্রিন্সিপাল দুজনেই সাইন করেছেন। এবং 13 জন ফ্যাকাল্টি মেম্বার্সের নাম রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু যথেষ্ট পরিচিত নাম, বেশিরভাগই কিন্তু পরিচিত নাম। এবং তাদের বিরুদ্ধেও ইনভেস্টিগেট করার আর্জি বা রিকোয়েস্ট করা হয়েছে এমএসভিপি এবং প্রিন্সিপালের তরফ থেকে। এই যে এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটিকে অত্যন্ত বড় খবর। তা আমরা যেটা দাঁড়াচ্ছে, এই যে 13 জনের নাম গেছে, সেই চিঠিতে পরিষ্কার বলা রয়েছে সব্যসাচী যে জুনিয়র ডাক্তাররা এবং স্টুডেন্টসরা তারা এই 13 জনের বিরুদ্ধেও কিন্তু থ্রেট কালচারের অভিযোগ এনেছেন এবং একাধিক অভিযোগ এনেছেন, এমনটাই কিন্তু লেখা রয়েছে এই চিঠিতে। তারা কারাই 13 জনের নাম আমি একটু পড়তে চাইবো সব্যসাচী। ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, প্রফেসর
প্রফেসর ফিজিওলজি, ডক্টর অঞ্জলি বন্দ্যোপাধ্যায় প্রফেসর প্যাথোলজি, ডক্টর অভ্র ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোবায়োলজি, ডক্টর শর্মিষ্ঠা চৌধুরী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বায়োকেমিস্ট্রি, ডক্টর দীপাঞ্জন হালদার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিডিয়াট্রিক মেডিসিন, ডক্টর গোবিন্দ চন্দ্র দাস প্রফেসর পিডিয়াট্রিক মেডিসিন, ডক্টর পার্থ দাশগুপ্ত প্রফেসর রেডিওলজি, ডক্টর শান্তনু আচার্য প্রফেসর রেডিওথেরাপি, ডক্টর অপূর্ব বিশ্বাস প্রফেসর ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ডক্টর দেবাশিস সোম ডেমনস্ট্রেটর ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ডক্টর রামতনু ব্যানার্জি প্রফেসর জেনারেল মেডিসিন, ডক্টর অরিন্দম নাগ প্রফেসর জেনারেল মেডিসিন, ডক্টর সুরঞ্জন মৈত্র আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেডিওথেরাপি। একদমই অর্ক, অনেক ধন্যবাদ তোমাকে। এই 13 জনের নাম পাঠানো হয়েছে যে তদন্ত কমিটিতে, এবং তাতে সই করেছেন এমএসভিপি এবং প্রিন্সিপাল, উভয়ে সই করেছেন। এদের ভূমিকা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। আর তার আগে 7 দফা দাবি নিয়ে ফের মুখ্য সচিবকে মেল জুনিয়র চিকিৎসকদের ফের একটা সংঘাতের আবহ তৈরি হচ্ছে। কাল গণকনভেনশন রয়েছে, তার আগে চিকিৎসকদের স্পষ্ট বার্তা, বিচার না পেলে, নিরাপত্তা না পেলে আরও জোরদার আন্দোলন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী বৈঠক করছেন। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন পুজোতেও থেকে যাবে প্রতিবাদের স্লোগান। আশ্বিনের সকালগুলো আজকাল মেঘে মেঘে ভারী। বৃষ্টি বন্যার আবহে এখনো পুজোর গন্ধ আসেনি। আরজিকর পরিস্থিতিতে আগেই বোঝা গিয়েছিল এই পুজো অন্যরকম হতে চলেছে। শরতের আকাশে আবারও সংঘাতের মেঘ। ঢাকের তালে কি ফের জাস্টিসের স্লোগান? সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে একটা ফের সংঘাতের আবহ তৈরি হচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল বুধবারই। জুনিয়র ডক্টরস ফ্রন্টের কনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম না মেলা নিয়ে সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসকরা। কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে, এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ, নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ, আমাদের কলামন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন। তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে, এখনও কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো। আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয় আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না। একই সঙ্গে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বুধবার। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মীর সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর করতে বাধ্য হব। এরপরে বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে মেল জুনিয়র ডাক্তারদের। তাদের স্পষ্ট দাবি, প্রতিশ্রুতি পালন করছে না সরকার। নতুন করে 7 দফা দাবি জুনিয়র চিকিৎসকদের, যেখানে বলা হয়েছে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তার জন্য বিশেষ কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে থাকবেন মেডিকেল কলেজের পড়ুয়া ও আবাসিক ডাক্তাররা। ছাত্র প্রতিনিধি নির্বাচনে দ্রুত পদক্ষেপ করতে হবে। সরকারি স্তরে যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও 7 দিনের মধ্যে বিশেষ কমিটি গঠন করতে হবে। হাসপাতালগুলিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ বদলি নীতি কার্যকর করতে হবে। এরপরে অবশ্য নবান্নে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠকের খবর আসে, কিন্তু সংঘাতের আবহ তাতে কমবে কি? এই অবস্থায় মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার ও উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগগুলি শুনে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 21শে নভেম্বর শুনানি। শুক্রবার থেকে আরজিকরের ঘটনায় একাধিক জমায়েতের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। মহালয়ার ভোর হোক বা অষ্টমীর রাত, পুজোতেও উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান থেকে যাবে বলে মনে করছেন একাংশ। পুজোয় এই পরিস্থিতি নিয়ে আলাদা করে ভাবনা চিন্তাও শুরু করেছে পুলিশ। বিভিন্ন পুজো কমিটির সঙ্গে এই নিয়ে বৈঠকও হয়েছে। শুক্রবার এসএসকেএমের গণকনভেনশন থেকে কি বার্তা, নজর সব মহলের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে প্রীতম দত্ত বিজেপির, আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল এবং থাকবেন আন্দোলনকারী চিকিৎসক ডক্টর সৌম্যদীপ রায়। আমি শুরুতে প্রীতমের কাছে আসবো। প্রীতম, পরিস্থিতি তো দেখলে, জানলে, শুনলে, কি মনে হচ্ছে পুজোয় বৃষ্টির সাথে সাথে প্রতিবাদ আন্দোলনটাও কি থেকে যাবে? না, প্রথম কথা হচ্ছে দেখো, প্রতিবাদ তো চলবে। তার কারণ হচ্ছে আমাদের সনাতনী মতে আমরা দেবী দুর্গাকে পুজো করি অসুরের বধে।
তো পুজোটা হয় সনাতনী মতে পুজো হবে, এবং সাথে সাথে আজকে সামাজিক যে অসুররা আছে তাদের বধের জন্য নাগরিক সমাজ পথে নামবে, রাস্তায় থাকবে এবং দেবী দুর্গার কাছে শাস্ত্র মতে প্রার্থনাও করবে। আর এই বলছো না আজকে বৃষ্টি থাকবে কি না, দেখো আমাদের শাস্ত্রতে অলরেডি আছে। আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনতাম বা দেখতাম, তুমিও হয়তো দেখেছো বা আমরা শুনেছি, আচ্ছা মা এবার দুর্গা মা কিসে আসবে, এবারে কিসে দোলায় গমন আসছে, হবে। হ্যাঁ। তো এবার তুমি দেখো, এটা তো আজকের নয়, এই যে সনাতনী মত, শাস্ত্র মত, এই যে আজকে না, হাজার হাজার বছর পুরনো। তো তখনই বলা হচ্ছে যে দোলায় আসবে। তখন সংস্কৃতে বলা আছে দোলায়ং মকরত ভবেত, মানে এইটা যখনই হবে নানা রকম দুর্যোগ, নানা রকম প্রবলেম এটা সমাজে হবে। এটা কিন্তু তার মানে তো প্রীতম, মানে এই দুর্যোগ সমস্যা বলছো, তার মানে বৃষ্টির জন্য আমরা ভাবছি, তার মানে প্রতিবাদ আন্দোলন এবং আরও কিছু কিছু হয়তো তথ্য যাতে মানুষ রাস্তায় নামবেন এরকম একটা আশঙ্কা তৈরি হতেই পারে। এবং আমরা তো দেখলাম যে এখনো পর্যন্ত চিকিৎসকদের গলায়, আন্দোলনের চিকিৎসক গলায় যথেষ্ট মানে নমনীয় হওয়ার কোনো লক্ষণ নেই। না না, একদম। এবং দেখো শাস্ত্রেতে আবার এটাও বলা আছে যে এবার আমাদের মা দুর্গা চলে যাবেন মানে হাতিতে, যেটা হাতির সবচেয়ে প্রিয় ওনার বাহন। তো বলছে গজে চো জলদা, হ্যাঁ, মানে উনি যখন এই মানে গজে যান তখন শস্য শ্যামলা করে যান। যেভাবে দেখো তুমি যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে ইয়ে হচ্ছে চারিদিকে, এই অব্যবস্থাতে বেরোবে, সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার পাবো। তার মানে তুমি বলছো পুজো শেষ হওয়ার আগে আমরা বিচার পাবো? পুজো শেষ হবে না, পুজোর পর। আচ্ছা। মানে এবার দেবী তার গমন হচ্ছে হস্তিতে, হাতিতে। তো গজেছ জলদা, যেদিনকে উনি চলে যাবেন, মানে যখন এই পুজোর মরশুম কাটবে, তুমি দেখবে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে আমরা অভয়ার বিচার পাবো। তার জন্য আমরা আশা করতে পারি। প্লাস এই বৃষ্টিতে আজকে যে অব্যবস্থা এই তৃণমূলী সরকার মমতা ব্যানার্জি করেছে, তার থেকেও আমরা বেরিয়ে আসবো এবং আমরা শস্য শ্যামলা বাংলাকে আবার ফিরে পাবো, যদি তৃণমূলী চোরেরাও তোমার প্রত্যেকটা তার ধরা পড়বে, কোর্ট তার বিচার দেবে। কিন্তু কথাটা হচ্ছে যে তুমি যে বলছো না আজকে এই ডাক্তারদের আন্দোলন, এই ডাক্তারদের আন্দোলন মানে সেই যার জন্য হচ্ছে আমার অভয়ার এই মর্মান্তিক খুন রেপ, এটা শুরু হয়েছিল এই ট্র্যাডিশনটা সিপিএম আমলে 2001 সাল সৌমিত্র বিশ্বাস থেকে শুরু হয়েছিল। তারপর অভিজিৎ দত্ত, এই দুজনই আনন্যাচারাল ডেথ, সুইসাইড বলা হয়েছিল। তো এই ব্যাপারটা তারপর দেখা গেছিলো যে কোনো একটা পর্নোগ্রাফি কেসে ওনারা দেখে ফেলেছিলেন বা কিছু একটা হয়েছিল, তারও তদন্ত হয়নি। তো আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা প্রত্যেকটা দাবি জানাচ্ছি যেন এদের ডেথগুলো যেন আজকে তদন্ত করে দেখা হয়। তোমার 24 ঘন্টার মাধ্যমে আমরা আবেদন করছি যে সিবিআইকে, যে 2001 থেকে যে ডেথগুলো হয়েছিল, যেগুলো সিপিএম আমলে হয়েছিল, তখনও সেখানে এসএফআই মতো কিছু ছাত্র সংগঠন ছিল, তখন যে ট্র্যাডিশন, এই যে বীজ বপন হয়েছে, সেই বীজটা তখন থেকে চলছে। তখন যদি এরা চোর হতো, আজকে তৃণমূলটা হচ্ছে ডাকাত। তো এই ব্যাপারটা চলছে। তো তার জন্যই আজকে নাগরিক সমাজ পথে নেমেছে, পথে থাকবে এবং তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবে যেন আসুরিক শক্তি সেটা সমাজ থেকে দূর হয়। একদমই এই জায়গায় দাঁড়িয়ে যেরকম প্রীতম জানাচ্ছিল আমাদের, এবং প্রীতম যে 13 জনের লিস্ট আমাদের হাতের কাছে আছে, সেখানে ইন্টারেস্টিং যে নাম উঠে আসে দেবাশিস সোম। তোমার মনে থাকবে এই ডেমনস্ট্রেটার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছিল এবং ফরেন্সিক মেডিসিন তিনি ডেমনস্ট্রেটার, টক্সিকোলজি। এই থ্রেট কালচার, আজকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসকদের বক্তব্যও শুনছিলাম, আমি সেই বক্তব্যও শোনাতে চাইব যে সর্বস্তরে এই অব্যবস্থা এবং এই থ্রেট কালচার, আমি সেই বক্তব্য শোনাবো। আমি মৃত্যুঞ্জয় সৌম্যদীপের সঙ্গেও কথা বলবো, তবে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর বিরতির আগে থ্রেট কালচার নিয়ে বলছিলাম, হোমিওপ্যাথি চিকিৎসক পড়ুয়া যারা, তারা কি বলছেন আগে শোনাই আপনাদের। বিভিন্ন মেডিকেল কলেজের একটা থ্রেট কালচার, একটা হুমকির কালচার, সমস্ত মেডিকেল কলেজগুলোতে এটা কিন্তু বিদ্যমান। নট অনলি পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, সোশ্যালের নাম করে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন অবস্থা, এবং তাদের মতের বিরোধিতা যে মুহূর্তে করা হয়, সেই মুহূর্তে তাদের উপর বিভিন্ন রকমের হুমকি এবং বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য, এবং মধ্যরাত্রে তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের থ্রেট কালচার করা হয়েছে। যে আমাকে থ্রেট করে তিনিও মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেরই একজন সিনিয়র আমার দাদা। তো তিনি আমাকে একদিন রাত্রে ফোন করেন, ফোন করে হঠাৎ করে প্রচণ্ড গালাগালি, এবং আমাকে রীতিমতো কলেজে ঢুকতে দেবে না। আমার কলেজে ডিউটি থাকে, আমাকে বলছে যে তুমি যদি কালকে সকালে কলেজে আসো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি এসো, তোমাকে আমি মারবো কলেজে আসলে। ফোন করে তিনি হুমকি দেওয়াটা তার একটা কালচারে পরিণত হয়ে গেছে, এবং তিনি গোটা হোমিওপ্যাথি সিস্টেমে
এই থ্রেড কালচারের মূল পান্ডা তিনি হয়ে গেছেন। মৃত্যুঞ্জয়ের কাছে যাবো সরাসরি। মৃত্যুঞ্জয়, কেন এই ধরনের অভিযোগ উঠবে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও অবাক হয়ে যাবেন যে এসব চলছে চিকিৎসক মহলে? দেখো সব্যসাচী, প্রথম দিন থেকে আরজিকরের ঘটনা সামনে আসার পরে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সাথে বারবার কথা বলতে চেয়েছেন, সেখানে পৌঁছে গেছেন তাদের জায়গায় এবং তারা এসছেন। আমরা সবসময় কিন্তু আন্দোলনকারী যারা আছেন তাদের প্রতি, পুরো আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখি। যে থ্রেড কালচার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। এমন একটা সরকার তুমি বলতে পারবে না কোথাও দাঁড়িয়ে যে আমরা কোনো জিনিসটাকে অ্যাড্রেস করছি না। এখানে থ্রেড কালচার নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে কমিটি তাদের সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ডেকে পাঠিয়ে কথা বলছে। এমএসবিপি দেখা যাচ্ছে যে সেখানে লেটার দিয়েছে। আমরা তো প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করছি। এই পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন করার যে স্বাধীনতা, তুমি আজকে দেখো আমাদের পড়শি রাজ্য, সেখানে উড়িষ্যাতে নার্সরা আন্দোলন করছে, সেখানে এসমা জারি করে দেওয়া হচ্ছে। এই আরজিকরের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দিল্লির বুকে এমসে সুপ্রিম কোর্ট বলার পরও আজকে কিন্তু দিল্লি পুলিশ মামলা রুজু করেছে। সেইখানে তাদের জন্য কিন্তু কোনো রাজনৈতিক দল আন্দোলন করছে না। এখানে ভারতীয় জনতা পার্টি, একদমই মৃত্যুঞ্জয়, এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা করেনি, আমি মানলাম, কিন্তু এই যে থ্রেড কালচার অ্যাড্রেস করা হচ্ছে বলছো, এটা আগে তোমরা কিছুই জানতে না? এটা কি বাস্তব? এটা কি সত্যি কথা? আমি মৃত্যুঞ্জয় তোমার কাছে এই উত্তর নিয়ে ফিরবো, একটা বিরতির পর ফিরে আসছি, প্লিজ সঙ্গে থাকো। পুজোর মধ্যে এই প্রতিবাদের আঁচ থাকবে কিনা, জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের সংঘাত নতুন করে আরো বাড়বে কিনা, সে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে ডক্টর সৌম্যদীপ রায় রয়েছে। ডক্টর রায়, কিছুক্ষণ আগে আপনাদের প্যানজিবি ছিল, সেখানে মিটিংয়ে কি আলোচনা হলো একটু জানতে চাইবো। আর এই যে ইমেল আপনারা পাঠালেন 7 দফা দাবি নিয়ে, তার কোনো রিয়াকশন এখনো পর্যন্ত, কোনো পাল্টা উত্তর পেয়েছেন? দেখুন, আমাদের প্যানজিবি এখন শুরু হয়েছে, প্যানজিবি চলছে। আমরা যে বিষয়গুলো নিয়ে এখন চর্চার মধ্যে রাখছি, প্রথম হচ্ছে অভয়ের বিচারের দাবিটাই আমাদের মূল দাবি। ফলে সিবিআই এর কার্যপ্রণালী, তাদের গতিবিধির ওপরই আমাদের নজর থাকছে। আমরা নজর রাখছি যে সিবিআইয়ের গতিবিধির ওপর শিয়ালদা কোর্টে যে তাদের কথোপকথন হচ্ছে তার দিকে আমাদের নজর আছে। কালকেও আমাদের সিবিআইয়ের সাথে বিভিন্ন রকম কথোপকথন হয়েছে। ফলে সেই বিচারের গতি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে সেটা যেমন আমাদের মূল দিক, তার সাথে সাথে রাজ্য সরকার যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল, সেটা থ্রেড কালচার প্রসঙ্গে ইন্টারনাল বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধিদের রাখা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন সেখানে রয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, আরডিএ নির্বাচনের প্রশ্ন রয়েছে। সেইগুলো যেগুলো এখনও খুব ধীরে গতিতে এগিয়েছে, মানে খুব সিগনিফিক্যান্ট এখন আমরা কিছু দেখতে পাইনি, সেই বিষয়গুলো নিয়ে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই মেইলটি আজকে করেছি। ফলে আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন যে আগামীকাল এসএসকে হাসপাতালের অডিটোরিয়ামে সেখানে আমাদের কনভেনশন রয়েছে আগামীকাল 4টে থেকে। সেই কনভেনশনের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমি এই জায়গা থেকে একটু মৃত্যুঞ্জয়ের কাছে আরও, মৃত্যুঞ্জয়, যে কথা আগে তোমার সাথে হচ্ছিল, থ্রেড কালচার, থ্রেড দেওয়া হচ্ছে, এই সব কাজ চলছে, এইসব কীর্তি চলছে এবং তাতে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের ছাত্র সংগঠনের সাথে জড়িত লোকজনের, কিছুই জানতো না শাসক দল, এটা হয় নাকি? আবারও বলছি সব্যসাচী, তোমাকে যেটা দিয়ে আমি আগেও বললাম, এখনো বলছি যে প্রত্যেকটা জিনিস, জুনিয়র ডাক্তারদের যা যা দাবি, বক্তব্য বা থ্রেড কালচার নিয়ে যা বক্তব্য, প্রত্যেকটা জিনিস প্রথম দিন থেকে কিন্তু এই সরকার অ্যাড্রেস করছে, কথাবার্তা চালাচ্ছে, ডায়লগটা ওপেন আছে। এটা অন্যান্য, আমি তো বলছি পড়শি রাজ্যের মতো নয় যেখানে মৃত্যুঞ্জয় সমস্ত কিছু সামনে আসার পর। না, নিশ্চিত সামনে না আসলে তুমি আলোচনাটা করবে কি করে? দাবি দেওয়া সামনে না আসলে, ঘটনা না ঘটলে তোমার রিয়াকশন, সরকারের প্রতি তোমার দাবি কি থাকতে পারে? সরকার কত তাড়াতাড়ি রেসপন্ড করছে একটা বিষয়ের উপরে। তুমি পাশের রাজ্যে উড়িষ্যাতে নার্সদের আন্দোলনকে দাবি দেওয়া হচ্ছে এসমা জারি করে। আজকে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে সম্বলে যে ধর্ষক, সে রাস্তায় দাঁড়িয়ে জামিনে বেরিয়েই তার মা এবং ভাইয়ের সামনে প্রকাশ্যে গুলি করে দিচ্ছে ধর্ষিতাকে। এইটা তো পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তো নয়। পশ্চিমবঙ্গে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেটে ডাক্তাররা 45 দিন আন্দোলন করতে পারে, এই জায়গাটা তো আমরা দিচ্ছি না। আজকে দিল্লির বুকে জুনিয়র ডাক্তাররা এই অভয়ের জন্য আন্দোলন করে, এই যে একজন ডাক্তারবাবু প্যানেলে আছে জুনিয়র ডাক্তার, তার সতীর্থ আরেকজন সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দিল্লি পুলিশ কিন্তু কেস করছে। এইখানে কিন্তু পশ্চিমবঙ্গে এই জায়গাটা আছে, এই স্পেসটা পাচ্ছে, এই আলোচনা, এই যে বলা থ্রেড কালচারের বিরুদ্ধে। থ্রেড কালচার কি, থ্রেড কালচার কোথা হয়? যদি পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কেউ যুক্ত হয়ে থাকে,
আমরা বলছি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের সাথে এটা তফাৎ কিন্তু আছে শুভ্রজাতি, এটা তোমাকে মানতেই হবে। প্রীতম, না দেখো, এই ডক্টর এসপি দাস বিভিন্ন চ্যানেলে নানা রকম ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। কার ভদ্রলোক, কোনোদিনও কোনো গভর্নমেন্ট চাকরি করেন না, কোথাও করেন না, কিন্তু উনি মুখ্যমন্ত্রীর যেহেতু ঘরের লোক সেহেতু উনি সবাইকে ফোন করেন। উনি নিজেই বলছেন, হ্যাঁ আমার সাথে যেই কজন অভিযুক্ত আছে সবার সাথে যোগাযোগ আছে। তো কোন রাজ্যে আছে যেখানে মুখ্যমন্ত্রীর ঘরের লোক একদম ডাইরেক্ট ইনভলভ, আর কোন রাজ্যে আছে একজন ডাক্তার সে নিজের জায়গায় গিয়ে ইনস্টিটিউশনাল মার্ডার হয়? আমরা বলছি না, সমগ্র জায়গা থেকে এই আওয়াজটা তুলছে। কোন জায়গায় গিয়ে আজকে সুপ্রিম কোর্টে বলছে যে লাস্ট 30 বছরে এরমভাবে খুন, মার্ডার, রেপ হয়েছে এবং তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নেবে পুরো প্রমাণ লোপাট করেছে। তো সুতরাং এই বাজে কথা কম্পেয়ার করে লাভ নেই। আজকে মুখ্যমন্ত্রী এই তৃণমূল কংগ্রেস তোলামূল পার্টি যেভাবে তোলা তুলতে 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 নেতাজি বাড়িতে গিয়ে তোলা তুলেছিল, গিয়ে বলেছিল যে কোথায় সুভাষ আছে ডেকে দিন, ওনারা নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে গিয়েও এই ব্যাপারটা করেছিল। সেটা করতে করতে পাড়ায় করতে করতে সেটা আজকে হসপিটালেও পৌঁছে গেছে। এমন কোনো ডিপার্টমেন্ট, এমন কোনো জায়গা নেই সরকারের যেখানে তোলাবাজি হয় না। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় তোলাবাজি। তো আমাদের দাবি, আমরা তো বারবার সিবিআই, ইডি সবাইকে দাবি তুলছি, যদি শিক্ষা জেলে যেতে পারে, তোমার খাদ্য জেলে যেতে পারে, তাহলে আজকে স্বাস্থ্য কেন জেলে যাবে না? এটা আমরাও দাবি তুলছি নাগরিক সমাজের সাথে, এই জুনিয়র ডাক্তারদের সাথে। তো সুতরাং এই দাবি জামিনও পেয়ে যাবে প্রীতম। না দেখো, জামিন পাওয়া, জেলে যাওয়া, আবার সেটাকে ভেতরে জেলে যাওয়া, অনেক উদাহরণ আছে। লালু প্রসাদ যাদব তোমার জামিন পেয়েছে, ধরা পড়েছে, দলের লোকেরাই বলছেন, দিলীপ ঘোষ বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তা নিয়ে প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যই, আমি আসবো মৃত্যুঞ্জয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার জন্য আন্দোলনকারীরা তা নিয়ে প্রশ্ন তুলছেন। না দেখুন, আজকে উনি প্রশ্ন তুলেছেন, সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাইছি পার্টির তরফ থেকে, যেটা দেখুন প্রশ্ন তো নাগরিক সমাজ থেকে উঠেছে, যে আজকে ভাই ডাক্তাররাও বলছে যে যেটা যেটা উনি দাবি করেছেন, তারপর আমরা কি দেখলাম যে যাদের ওনারা দাবি করলেন তাদের সবার পদোন্নতি হলো। এটা কীরকম আন্দোলনের সুফল আমরা পেলাম, সেটা তো নাগরিক সমাজ প্রশ্ন করছে। আমাদের ডাক্তার ভাইদের মধ্যেও তো নিশ্চয়ই প্রশ্নটা জানা বাজছে। ওনারাও তো আমি দেখেছি বিভিন্ন রকম প্রেস কনফারেন্সে বা বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা যাদের ট্রান্সফার করতে বললাম বা যাদের সরিয়ে দিতে বললাম তাদের পদোন্নতি হলো। তো এটা তো অদ্ভুত একটা দাবির আন্দোলনের ফলের যে নির্যাস, আমরা দেখলাম তাদের পদোন্নতি, যে সে বিনীত গোয়েল থেকে শুরু করে আপনার স্বাস্থ্য এবং সিবিআই এখনো পর্যন্ত কি করছে সেই প্রশ্ন। না, সিবিআই কি করছে না করছে 100% সেটা সুপ্রিম কোর্টে বন্ধ করে দিচ্ছে। এবং সুপ্রিম কোর্ট যদি মনে করতো যে সিবিআই ইডির তদন্ত সঠিক গতিতে এগোচ্ছে না বা কিছু করছে না, সেটা সুপ্রিম কোর্ট বলতো। ওনারা বলছে না, ঠিক গতিতে এগোচ্ছে এবং আরেকটা সময় দেওয়া হোক। প্রীতম অনেক কথা বললো, আমি সবকিছু ভুলে গিয়ে প্রীতমকে একটা জিনিস মনে করিয়ে দিই। এই পশ্চিমবঙ্গের বুকে অভয় আন্দোলন চলাকালীন যে বিজেপির পঞ্চায়েত প্রার্থী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ একটা নাবালিকা বাচ্চা, এই পশ্চিমবঙ্গের শ্লীলতাহানির অভিযোগ। এই যে এই বিজেপির বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বুকে সারা ভারতবর্ষ জুড়ে একের পর এক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং তারা যে পাকড়াও হচ্ছে, তাদের এর বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নেবে? আমি এই তর্জে আসতে চাইছি না মৃত্যুঞ্জয়, আমি এই তর্জে আসতে চাইছি না। ডক্টর রায়, যেখানে প্রশ্ন তোলা হচ্ছে তাহলে এই আন্দোলন করে কি পেলেন এখনো পর্যন্ত আপনারা, এইটা যেমন প্রশ্ন থাকলো। আর যদি মনে হয় যে এখনো পর্যন্ত সেই অর্থে কিছু পাওয়া যায়নি, এখনো পর্যন্ত সরকার যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, সরকার সহযোগিতা করছে না, সরকার বিশ্বাসভঙ্গ করছে, তারপর কি? দেখুন, প্রথম কথা হচ্ছে এমন একটা জায়গা দেখানো হচ্ছে যে আমাদের খুব দয়া দাক্ষিণ্য দেখানো হয়েছে আন্দোলনটা করার ক্ষেত্রে। এটা ভুল কথা। আমরা যদি ভুলে না যাই যে 9 তারিখ যখন ঘটনা ঘটে, তারপরে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আরজিকর মেডিকেল কলেজের বুকে, এই সন্দীপ ঘোষ বাহিনী
যারা শাসক দলের মদতপুষ্ট তারা এই আন্দোলনকে ভাঙার জন্য প্রবল চেষ্টা করেছে। বাইরে থেকে যারা চিকিৎসকরা আন্দোলনে যোগদান করতে এসছে তাদেরকে মারধর করেছে, গেট থেকে ভাগানো হয়েছে। তারপর যদি আমরা দেখি 14ই আগস্ট রাতের ঘটনা, সেখানে যে গুন্ডা বাহিনী, দুষ্কৃতী বাহিনী আক্রমণ করলো 5000 জন, তারা কারা? তারা তো এই শাসক দলের ব্যাকআপ ছাড়া কীভাবে আসতে পারতো না। ফলে সেই বাধা প্রতিরোধ করে আমাদের এগোতে হয়েছে। কি আমরা পেয়েছি? স্পষ্টভাবে বলতে গেলে যে আন্দোলন হয়েছে, আমরা রাজ্য পুলিশের ভূমিকায় সন্তুষ্ট ছিলাম না। আমরা কোর্ট মনিটর সিবিআই পেয়েছি। সেই কোর্ট মনিটর সিবিআই আনার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। তারপরে আমরা যেটা পেয়েছি, আমরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট হয়েছেন যে আর্থিক দুর্নীতির মামলায়, তারপরে রেপ এবং এই মার্ডারের সঙ্গে যুক্ত থাকার অবস্থায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে। ফলে এগুলোকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না। আমাদের দাবি ছিল যে সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের পদত্যাগ, তার মধ্যে ডিসি নর্থ এবং সিপি বিনীত গোয়েল তাদেরকে পদ থেকে অপসারণ করেছে এবং তাদেরকে যে পদ দেওয়া হয়েছে সেটা কিন্তু নিচু পোস্ট। বারবার করে এটা একটা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে আজকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নিচু পোস্টে দেওয়া হয়েছে। তার সাথে সাথে ডিএমই ডিএইচএসকে সরানো হয়েছে এবং তার সাথে আমরা যেটা পেয়েছি যে বিভিন্ন টাস্ক ফোর্স সংক্রান্ত কিছু আমরা দাবি দেওয়া পেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের আন্দোলন শেষ। আমাদের যে মেইন দাবি যে জাস্টিস, সেই জাস্টিসের আমাদের লড়াইটা চলছে। এই দাবিগুলো কিন্তু একদিন অর্জন করা যায়নি। এই দাবিগুলো আমাদের কেউ মুখে তুলে দেয়নি, অনেক কষ্ট অর্জন করতে হয়েছে। 10 দিন ধরে বসে থাকতে হয়েছে স্বাস্থ্য ভবনে, তারপরে এই দাবিগুলো আমরা অর্জন করতে পেয়েছি। এটা কিন্তু কেউ আমাদের হাতে তুলে দেয়নি, এটা একটা লড়াইয়ের ফসল। ফলে এটাকে মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে যে আমাদের যে প্রশ্নটা আমাদের সবার মনে এসে এখন দানা বেঁধেছে যে এই যে থ্রেড সিন্ডিকেট যেটাকে সরানো হচ্ছে, আরজিকর মেডিকেল কলেজে 59 জন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাহলে এই কালচার আবার ফিরে আসবে না তো? এই প্রশ্নটা এখন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। তাহলে এর জন্য সুনিশ্চিত করার জন্য আমাদের লড়াইটা, সেই আন্দোলনটা আমাদের চলবে। সেই জন্য এই পদক্ষেপগুলো যাতে আরেকটা অন্যায়ের ঘটনা না ঘটে। তাহলে অযথা এই আন্দোলনকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবেন না। ফলে আমাদের যে লড়াই, সেই লড়াই কি পেয়েছি সেটা আমরা সুস্পষ্টভাবে বলেছি, আবার কি আমাদের পেতে হবে তার জন্য লড়াই, সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। এই যে কি পেতে হবে যদি না পাওয়া যায়, তাহলে কি এই আন্দোলন সেরকম হলে পুজোতেও চলবে, পুজোতেও জাস্টিসের স্লোগান থাকবে? এই প্রশ্ন রাখবো প্রত্যেকের কাছে। আমি শুরুতেই আসবো মৃত্যুঞ্জয়ের কাছে। না দেখো শুভরাজি, যে এখানে যে যিনি আছেন প্যানেলে ডাক্তারবাবু, উনি বলছিলেন যে আন্দোলনের মাধ্যমে সমস্ত কিছু পেয়েছেন, সিবিআই পেয়েছেন। মুখ্যমন্ত্রী ঘটনার দ্বিতীয় দিন 9 তারিখ ঘটনা, 10 তারিখ বলে দিয়েছি যদি সিবিআই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। দ্বিতীয় কথা হলো যে আন্দোলনের মাধ্যমে উনি বলছেন যে টালা থানার ওসি বা সন্দীপ ঘোষকে এই মানে আন্দোলনের জন্যই যে এখানে অ্যারেস্ট করা যায়। আমার মনে হয় আন্দোলনের চাপে অ্যারেস্ট করাটা ঠিক হবে না। তদন্তে যদি কেউ দোষী পায় তাকেই অ্যারেস্ট করাটা ঠিক। আন্দোলনের জন্য কাউকে অ্যারেস্ট করবে এটা তো ঠিক না। তদন্তে তাকে পাচ্ছে সিবিআই, আমার মনে হয় সেই বিশ্বাসের থেকেই সিবিআই তাকে অ্যারেস্ট করেছে। আমার সময় খুব অল্প, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটু সংক্ষেপে বলতে। আমি আসবো প্রীতম। মৃত্যুঞ্জয়, একটাই প্রশ্ন চাইছি, তোমার কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, নতুন করে কি একটা সংঘাতের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? ডাক্তারদের সাথে কোনো সংঘাতের কোনো প্রশ্নই নেই। এখানে ডাক্তারদের আন্দোলনের সাথে প্রথম দিন থেকে আমাদের সহমর্মিতা আছে। এখানে আন্দোলনের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশনের কোনো ব্যাপারই নেই। তারা তাদের দাবি দেওয়াটা প্রথম দিন থেকেই শোনা হচ্ছে। আমি শুধু একটা কথাই বলি, আবারও বলছি যে এত কিছু হয়েছে, এত কিছু অভিযোগ আসছে, সেগুলো কিন্তু সিবিআই কে প্রমাণ করতে হবে, আপাতত শিয়ালদা কোর্টে। আর যেখানে যা প্রমাণ করতে হবে, এত কিছু বলা হচ্ছে, কিন্তু ইনকুয়েস্ট থেকে আরম্ভ করে পোস্টমর্টম সমস্ত কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারেই কিন্তু হয়, তার তত্ত্বাবধানে থাকে। তাই আমার কথা হলো যদি কোনো কিছু হয়ে থাকে সিবিআই যাতে একবার ম্যাজিস্ট্রেটও বলুক না বা ডাকুক না যে ম্যাজিস্ট্রেট ছিল ইনকুয়েস্টের সময় কোনো কিছু তদন্তে কিছু বলে, শুধুমাত্র টালা থানার ওসি কেন? আচ্ছা মৃত্যুঞ্জয়, আমার সময় একদম প্রায় শেষ হয়ে গিয়েছে, খুব সংক্ষেপে প্রীতম, খুব সংক্ষেপে। মুখ্যমন্ত্রী সিবিআই চেয়েছেন, তারপর আমাদের ট্যাক্সের টাকা খরচা করে 21 জন লয়ারকে দাঁড় করিয়েছেন সুপ্রিম কোর্টে। তো এই হচ্ছে মুখ্যমন্ত্রী যা বলেন দ্বিচারিতা করেন। ডাক্তারবাবুদের সাথেও করেছেন, ওনাকে লুকোনোর নেই। উনি অনুব্রত মণ্ডল, সৈকত মোল্লাকে বলছেন বোম বেঁধে যাও, বোম বাঁধো তোমরা, এসব বলতে উনি অনলাইনে সবকিছু মিটিং করেন, অথচ ডাক্তারদের সাথে অনলাইনে মিটিং করতে ভয় পান। সুতরাং আজকে ডাক্তারবাবুরা সমাজের ভালো করবেন এবং আবার ডিউটিতে ফিরে যাবেন। ওনারা দায়িত্বটা পূর্ণ করেছেন, সেই জন্যই আলটিমেটলি ওনারা নমনীয় হয়ে ওই তোমার লাস্টে গিয়ে মিনিটস বুকে সাইন করা হবে সেইটা মেনে নিয়েছেন। তো ডাক্তারবাবুদের কাজ করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী অযথা মিথ্যা বলে যাচ্ছেন। তার কারণ হচ্ছে ওনার প্রচুর লুকানো হচ্ছে। ওনার পুলিশ থেকে শুরু করে ওনার ডাক্তার যারা বিদেশে গিয়ে শ্লীলতাহানির জন্য জেলে গেছিল তাদের পদোন্নতি করেছেন, প্রিন্সিপাল বানিয়েছেন। ডক্টর রায়, তোমার বাড়িতে দিতে পারে সিআরপিএফ।
উন্নয়নে যে দর্শিতা তার সিআরপিএফ তার মৃত্যুঞ্জয়, আমার সময় একদম নেই। ডক্টর রায় প্লিজ। না না বলছি সব্যসাচী প্রীতমকে বলো যে উন্নয়নের যে আর ডাক্তাররা বলছে এখানে এই আন্দোলনের যে ভাইবস, সেই ভাইবস এখনো মানুষের মধ্যে এখনো যে ভাইবস চলছে আন্দোলনের, সেই ভাইবস কিন্তু এখনো মানুষ রাস্তায় থাকতে চাইছে। ফলে আমাদের দাবির সাথে তারা এখনো পর্যন্ত তারা সহমত, তারা অভয়ের বিচারটা চায়, আমরাও সেটাই চাই। ফলে সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। পুজোর এই ঢক্কা নিনাদের মধ্যে যেন আমরা ভুলে না যাই যে আমাদের অভয় এখনো বিচার পায়নি। অভয়ের কান্না যেন পুজোর ঢাকের বাদ্যিতে ঢাকা না পড়ে যায়, সেই জন্য আমাদের লড়াইটা চলবে। কী পদ্ধতিতে আন্দোলন হবে তা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। আমরা চাইব যে অভয়ের বিচার, অভয়ের কান্না যেন আমাদের সবার মনে হৃদয়ে বাজে, সেটাই আমরা চাইব। একদমই, অনেক ধন্যবাদ প্রত্যেকে। আমরা একই দাবি করছি, কিন্তু সিবিআই দেবে এই মানে তদন্তের গতি প্রকৃতিটা ঠিক করবে। ঠিক আমরাও নজর রাখবো অবশ্যই মৃত্যুঞ্জয়, সিবিআই তদন্ত কোন পথে যায় এবং স্বাস্থ্য দপ্তরের সামগ্রিকভাবে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সামলানোর জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে কি পদক্ষেপ করা হয়, স্বাস্থ্যমন্ত্রী কি পদক্ষেপ করেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মেডিকেল কলেজগুলিতে এত হুমকির সংস্কৃতি কেন? সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কি বক্তব্য হাইকোর্টের, কোন বিষয়ে উঠে আসে, সমস্তটা জানাবে অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে শুধুমাত্র উত্তরবঙ্গ কলেজগুলিতে থ্রেড কালচার নয়, নর্থ বেঙ্গল লবির প্রভাব দিয়েও কিন্তু এই মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় বলা হচ্ছে দুজন ছাত্রী যারা হচ্ছে পড়ুয়া, তাদের মধ্যে একজন ব্যাগে ছুরি নিয়ে ঘোরেন, আরেকজন পেপার স্প্রে নিয়ে ঘোরেন, কারণ এইভাবে তাদেরকে ভয়ের মধ্যে দিন কাটাতে হয়। একই সঙ্গে অ্যান্সার ফি বিক্রি করা, উৎসাহ বা এহেন অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগ দেখার পর প্রধান বিচারপতি বলে যদি এইগুলি সত্য হয় তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কি অবস্থান জানা প্রয়োজন। অ্যাডভোকেট জেনারেল তিনি ছিলেন না, সেই কারণে সময় দেওয়া হয়েছে আগামী 21 তারিখের মধ্যে, কিন্তু আগামী শুক্রবারের মধ্যে কিন্তু অ্যাডভোকেট জেনারেল তিনি উত্তর দেবেন। অর্থাৎ যে অভিযোগগুলো করা হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে বা রাজ্যের কি অবস্থান তা স্পষ্ট করবে রাজ্য সরকার, তারপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। কোন দিকে গড়ায় পরিস্থিতি, অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং আজকের যে বৈঠক, নবান্নে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেখান থেকে কোন বিষয় উঠে আসে নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।